কি ধ্রুব ভাই, কক খাবেন? এই নিন। ধ্রুব একটা ক্যান নিল, আরও সেটা চিপে খুলতে খুলতে নির্বিকার গলায় বলল, তোদের ভাবি পারফর্ম করছে, কেউ যেন ছবি বা ভিডিওস না তুলে, খেয়াল রাখ। ভাবি? নীরব অবাক হয়ে স্টেজের দিকে তাকালো। অদিতি সেখানে জড়সড় ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। নীরব এবার দাঁত বের করে হাসলো, বলল, ওকে ভাই, কাজ হয়ে গেছে ভাবো। নীরব আবারও দৌড়ে গেল ভিড়ের মধ্যে। ধ্রুব বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তখনও স্থির ভঙ্গিতে দেখছে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা অদিতি হায়াতকে। অদিতি মাইক হাতে গান গাইছিল চোখ বুজে। গান গাওয়া শেষ করতেই সবাই একসঙ্গে করতালি দিয়ে উঠল। মেয়েটা যেন লজ্জায় পড়ে গেল। এসব অনুপ্রেরণা, হাততালি সবকিছু ওর জন্য বড্ড নতুন। তবে এই নতুন অনুভূতিগুলো ওর দারুণ লাগছে। অদিতি লাজুক হেসে সবার দিকে তাকিয়ে হেসেই নিচে নেমে এলো। অদিতি নিচে নামতেই একজন প্রফেসর এগিয়ে এলেন। অদিতি লিসেন। অদিতি ডাক শুনে এগিয়ে গেল। প্রফেসর বললেন, বিরিয়ানির প্যাকেট 10টা কম পড়েছে, রেস্টুরেন্ট থেকে এনে দিতে পারবে? অদিতি অবাক হয়ে বলল, স্যার আমি একা। কাউকে লাগবে? ওকে বলছি। আই ইমন। ইমন পাশ দিয়ে যাচ্ছিল ধ্রুবর কাছে। প্রফেসরের ডাক শুনেও কিছুটা বিরক্ত হলো যেন, তবুও মুখে হাসি বের করে এগোলো। জি স্যার। অদিতির সঙ্গে যাও, রেস্টুরেন্ট থেকে আরও 10টা প্যাকেট বিরিয়ানি লাগবে, দুইজন মিলে নিয়ে আসো। ইমনের অদিতির দিকে তাকানো বিরক্ত হয়ে। পরপর ওর চোখ মুখ হঠাৎ করে যেন উজ্জ্বল হয়ে এলো। ও অদিতির দিকে বাঁকা চোখে দুষ্ট ভঙ্গিতে তাকালে অদিতি কেসে উঠে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ইমন প্রফেসরের দিকে তাকিয়ে হেসেই বলল, স্যার কিন্তু ধ্রুব তো ওদিকেই যাচ্ছে, ওরে বলি। প্রফেসর ধ্রুব যাবে শুনে যেন আকাশ থেকে যেন পড়লেন। চশমা নাকের ডগা থেকে আঙ্গুল দিয়ে ঠেলে তুলে থমথমে গলায় বললেন, তোমাদের ধ্রুব ভাই যাবে, এ কি শুনছি আমি? ইমন দ্রুতই বলল, 100% যাবে স্যার। আমি বন্ধু হয়ে ওকে অর্ডার দেবো এখন। ও না গেলে আজকেই আমাদের বন্ধুত্বের এখানে টাটা বাই বাই হয়ে যাবে। মার্ক মাই ওয়ার্ড স্যার। প্রফেসর ইমনের কথাই খুব একটা পুলকিত হলেন বলে মনে হলো না। তিনি দায় ছাড়া ভাবে অদিতির দিকে একবার চেয়ে আবার ইমনের দিকে তাকালেন। ধ্রুবর যাওয়ার কথা এক বিন্দুও পাত্তা না দেওয়ার ভান করে বললেন, যাও দেখো সে রাজি হয় কিনা। মন্ত্রীর ছেলেকে তো আমরা কিছু বলার সাধ্য নেই, সে রাজা, আমরা তো প্রজা মাত্র। যাও বলো এখন, আমার কাজ ঠিকমতো হলেই আমি খুশি। ইমন মাথা নিচু করে সালাম দিল। প্রফেসর চলে গেলেন। ধ্রুব যাবে শুনে অদিতি কানঠোসা হয়ে দাঁড়িয়েছিল ইমনের সামনে। ইমন ধ্রুবকে ডাকলো, এই যে আমাদের ধ্রুব, আসুন তো এদিকে। ইমনের কণ্ঠ ফুরফুরে, মেজাজ আজ ভীষণ আমেজে আছে মনে হচ্ছে। যেন দুজন মানব মানবীর মধ্যে প্রেম করিয়ে দেওয়ার মতো মহৎ কাজ করতে পেরে সে অত্যন্ত গর্বিত। ধ্রুব ইমনের এমন ন্যাকামো করে ডাকাতে বড্ড বিরক্ত হয়ে তাকালো। ভ্রু কুচকে এগিয়ে এসে দাঁড়ালো ইমনের সামনে। পাশে অদিতি দাঁড়িয়ে আছে। ধ্রুব ওর দিকে একবার চেয়ে ইমনকে বলল, সবার সামনে ন্যাকামো না করলে চলে না তোর? ইমন দাঁত কেলিয়ে হেসে অপলক অদিতিকে ইশারা করে বলল ওর কানের কাছে ফিস ফিস করে, তোর প্রেমের জন্য রাস্তা ক্লিয়ার করেছি বেড়া। অদিতি রেস্টুরেন্টে যাবে বিরিয়ানি প্যাকেট আনতে, তুই ওরে কোম্পানি দিবি। ধ্রুব কান সরিয়ে ফেললো ইমনের কাছ থেকে। অদিতির দিকে ভ্রু বাঁকিয়ে চেয়ে বলল, তুমি রেস্টুরেন্টে যাচ্ছ? অদিতি ঢোক গিলে আস্তে করে মাথা নাড়ালো। জি। ধ্রুব ইমনের দিকে তাকাতেই ইমন চোখ টিপ দিল। রাস্তা ক্লিয়ার। ধ্রুব ইমনের এমন অদ্ভুত রকম ন্যাকামো দেখে চোখ উল্টে ফেলে হতাশ শ্বাস ছাড়ে। তারপর নিজেও ন্যাকামো চূড়ান্তে গিয়ে অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলল, তো তুই জানা আমাকে টানছিস কেন এখানে? অদিতি অবাক হলো। ধ্রুব কি ওর সঙ্গ চাইছে না? ওর বুকটা মোচড় দিয়ে উঠল হঠাৎ যেন। ইমন ধ্রুবর হঠাৎ বদলে যাওয়া দেখে যার পরনাই অবাক হলো, বলল, তুই যাবি না? ধ্রুব ভ্রু বাঁকালো, ইশারা করলো কিছু। ইমন সঙ্গে সঙ্গে শুধরে গিয়ে বলল, না রে, আমার কাজ আছে। ওই গেটের দিকে নজর দিতে হবে এখন। ফুল বেলুন নাকি কে যেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্রফেসর থাকতে বলছে। ধ্রুব ইমন অদিতির আড়ালে একে অন্যের দিকে চেয়ে হেসে উঠল নিঃশব্দে। ইমন এটা বলার পরপরই দৌড় লাগালো সামনে। ও যেতেই ধ্রুব ডান হাতটা জেন্টলম্যানের মতোই সামনে এগিয়ে ইশারা করে বলল, লেডিজ ফার্স্ট। অদিতি ধ্রুবর হাতটা দেখলো, যা ধ্রুব রাস্তার দিকে ইশারা করে আছে। অদিতি মনে মনে আরো ভীষণ মুগ্ধ হলো একবার।
ও মৃদু হেসে আবারও দ্রুত হাসি লুকিয়ে ফেলে এগিয়ে গেল সামনে। ধ্রুব হাত আবার সরিয়ে নিলে পেছন পেছন হাঁটছে। রেস্টুরেন্টের পাশে যেহেতু ওরা হাঁটছে দুজন ফুটপাত ধরে, অদিতি বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কেউ কেউ ওদের দেখছে। ধ্রুব হয়তো সেটা লক্ষ্য করলো। ও সামনের রাস্তার দিকে চেয়ে হেঁটে হেঁটে বলে ওঠে, তুমি কোনো সেলিব্রিটি নও যে সব জায়গায় মানুষজন তোমার ছবি তোলার জন্য ডেসপারেট হয়ে থাকবে। ধ্রুব আচমকা বলা কথায় চমকে উঠল অদিতি। লজ্জায় পড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজতে গুজতে নিচু গলায় বলল, তেমনটা নয়, আমি তো এমনি। বাবাকে অনেক ভয় পাও, রাইট? ধ্রুব নির্বিকার গলা। অদিতি অবাক হলো। ধ্রুব ওর ফ্যামিলি সম্পর্কে এসব কিভাবে জানে? অদিতি ধ্রুবর দিকে অবাক চোখে চেয়েছিল। ধ্রুব সেটা বুঝতে পেরেছে হয়তো। ও অদিতির দিকে তাকালো এতক্ষণে, বলল, অবাক হওয়ার কিছু নেই। যেদিন গুজব শুনে কেঁদে কেঁদে আমার কাছে এসেছিলে সেদিনই বুঝেছিলাম। অদিতি এবার মৃদু হাসলো। হাঁটতে হাঁটতেই আনমনা হয়ে জবাব দিল, আমার ব্যবহারগুলো হয়তো মানানসই নয় সব জায়গায়। বারবার আপনাদের অপ্রস্তুত করেছি আমি, কিন্তু এই ব্যবহারগুলো আমার ইচ্ছাকৃত নয়। আমি ঢাকা শহরের সঙ্গে এখনো ফিট হতে পারিনি সম্ভবত। ঢাকা শহর নাকি বয়েজদের সঙ্গে? ধ্রুবর গম্ভীর কণ্ঠ। অদিতি থামলো। কি বলবে ভেবে পেল না বোধ হয়। ও লজ্জিত ভঙ্গিতে শাড়ির কুচি সামলে নিতে নিতে বলে, হয়তো ওটাই। অদিতিকে না বোঝালেও ধ্রুবর মনে মনে ভীষণ স্বস্তি পেল। ওর মতোই ওর গার্লফ্রেন্ডও একই আচরণ বৈশিষ্ট্যের হবে। ধ্রুব ইয়ামিন এত পপুলার হওয়া সত্ত্বেও নিজের হীনমন্যতা, নিজেই নিজেকে ছোট করে দেখার জন্য আজ অবধি কোনো মেয়ের কাছে ঘেঁষেনি। ওর গার্লফ্রেন্ডও হবে তেমনই। বাবার ভয় আজ অবধিও কোনো ছেলের পাশে ঘেঁষেনি। ধ্রুব নিজেই নিজেকে খুশি হয়ে মনে মনে বাহাবা দিল। হীরা জুটিয়েছে ও নিজের জন্য। ধ্রুব রেস্টুরেন্টের দরজা খুলে অদিতিকে ইশারা করলে আগে ঢোকার জন্য। ও ধ্রুবর চোখে একবার চেয়ে দেখল। ধ্রুব হাত দিয়ে দরজা খুলে রেখে চোখের ইশারায় অদিতিকে আগে ঢোকার জন্য ইশারা করেছে। মনে মনে ও মুগ্ধ হলো আরও একবার। ধ্রুবর থেকে চোখ সরিয়ে ভেতরে ঢুকলো। ধ্রুব তারপর দরজা ঠেলে অদিতির পেছন পেছন রেস্টুরেন্টে ঢুকলো। সেখানে অদিতির কিছুই করা লাগলো না। ধ্রুব নিজেই পেমেন্ট করে বিরিয়ানির প্যাকেটগুলো দুটো বড় পলিথিনে নিয়ে নিল। অদিতির ক্যারি করতে চেয়েছিল ব্যাগে। ধ্রুব মানা করে বসেছে। অগত্যা অদিতি থেমেছে। এবার দরজা খোলার সময় ধ্রুব দাঁড়িয়ে পড়ল, ওর হাত দুটো বাঁধা, পলিথিন হাতে। ধ্রুব কাঁচুমাচু ভঙ্গিতে অদিতির দিকে তাকালো। অদিতি হেসে উঠল নিঃশব্দে। রাজার বড়া এখানেই শেষ তবে? অদিতি আলগোছে এগিয়ে গিয়ে নিজেই দরজা খুলে দিল। তারপর ইশারা করলো ধ্রুবকে আগে যেতে। ধ্রুব এগিয়ে গেল আগে। অদিতি দরজা আটকে পেছন পেছন এগোলো। ধ্রুব একা একা এত কিছু বইছে, এভাবে অদিতির কেমন একটা লাগছে। তাই ও বারবার জোর করলো, পলিথিন আমাকে কাছে একটা দিন, দুটো একা সামলাচ্ছেন। ধ্রুব হাঁটার মধ্যে নিজের মতো করে জবাব দিল, মেয়েরা ব্যাগ ক্যারি করে না, ওসব আমাদের কাজ। অদিতি হেসে উঠল, যেন কৌতুক শুনেছে। ও যেহেতু ধ্রুবর পেছনে হাঁটছে তাই ধ্রুব দেখতে পেল না ওর হাসি। অদিতি কৌতূহল ভরা হাসি ঠোঁটে টেনে রেখেই হাঁটতে হাঁটতে বলল, মেয়ে ছেলেদের এই নিয়ম কি কোথাও লেখা আছে? ধ্রুব হাঁটতে হাঁটতেই জবাব দিল, ওগুলো আমার ভাবনা। আমি আমার মাকে কখনো ব্যাগ বইতে দেখিনি। আমি না হয় উনি বইতেন। উনি? অদিতি চিনতে পারল না। ধ্রুব এবার হাঁটার গতি কিছুটা কমালো। গম্ভীর স্বরে ছোট্ট করে জবাব দিল, মাই বায়োলজিক্যাল ফাদার। অদিতি অবাক হলো। হয়তো বুঝতে পেরেছে ধ্রুব কোনো কারণে তার মন্ত্রী বাবার প্রতি অসন্তুষ্ট। এই সেন্সিটিভ ব্যাপারে গভীর যাওয়া ঠিক হবে না, তাই ও এ ব্যাপারে তেমন কথা বাড়ালো না। ওরা প্রায় চলে এসেছে ভার্সিটির কাছে। ভার্সিটি এরিয়া আসতে ধ্রুবকে এও সালাম দিতে শুরু করেছে। ধ্রুব ওদের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিচ্ছে। অদিতি দেখছে। আশেপাশে মানুষ ওকে ধ্রুবর সঙ্গে দেখে বাঁকা নজরেই দেখছে। এতক্ষণ কোনো এক অজানা কারণে স্বাভাবিক থাকলেও এবার যেন অদিতির হুঁশ ফিরল। ও নিজের মাথায় শাড়ির আঁচল তুলে নিল দ্রুত। মুখ আঁচলের এক কোণায় লুকিয়েও নিল। ধ্রুব বিরিয়ানির পলিথিন বেঞ্চের উপর রাখতে রাখতে কেন যেন লক্ষ্যে অদিতির দিকে তাকালো। অদিতি তখন শাড়ির আঁচল মাথায় তুলেই ইতিউতি দেখছিল। ধ্রুব থমকে গেল যেন। অবাক হয়ে শাড়ির আঁচল মাথায় তুলে রাখা অদিতির দিকে চেয়ে রইল হাঁ হয়ে। নীল শাড়িতে আঁচল মাথায় তোলা অবস্থায় সম্পূর্ণ বউ বউ দেখাচ্ছে ওকে। ধ্রুব সামনাসামনি অদিতির এমন মারাত্মক রূপ কখনোই দেখেনি। সবসময় ঢিলে সালোয়ার কামিজেই ঢেকে থাকা অদিতির এমন
ভুবনমোহিত ও সৌন্দর্যে থমকে রইল যেন ধ্রুব। অদিতি চলে যাবে কিনা ভাবছিল তখন। এখনো কাজ বাকি, প্যাকেটগুলো ওদেরই সার্ভ করতে হবে। একটা মানুষ শুরু থেকে এত কাজ করছে, তাকে এভাবে অর্ধেক কাজের মধ্যে রেখে চলে যাওয়াটা তো অনুচিত। তাই ও সেভাবেই দাঁড়িয়ে রইল, অথচ ভয় এখন কাটেনি ওর। বারবার এদিক ওদিকই তাকাচ্ছে। সবাই যেতে যেতে একবার হলেও ধ্রুব অদিতির দিকে চোখ যাচ্ছিল। অদিতি সেটা বুঝতে পারছে, মূলত এই জন্যই অদিতি আরও কোণঠাসা হয়ে গেছে। ধ্রুব এসবে মনোযোগ নেই, ওর সম্পূর্ণ ধ্যান ধারণা অদিতির সরলতায় ঘেরা মুখের উপর এসে আটকে গেছে। আচমকা ধ্রুব এক অদ্ভুত কাজ করে বসলো। অদিতির চোখের দিকে চেয়ে নিজের মতো করে স্প্যানিশ ভাষায় বলে ফেলল, এরেস মি এনামোরাদা মি আমোর। এ কি বলছে ও? ধ্রুব কথাটা বলে নিজেই থতমত বনে গেল। ওর মস্তিষ্ক যেন এবার সচল হলো। অদিতি কথাটা শুনে ফেলেছে। ও ভ্রুজ কুচকে ধ্রুবর দিকে চেয়ে বলে ওঠে, জি। কিছু না। ধ্রুব অদিতির দিকে পিঠ দেখিয়ে তড়িঘড়ি করে পলিথিন থেকে প্যাকেটগুলো বের করা শুরু করেছে। অথচ অদিতি বুঝতে পেরেছে ধ্রুব কিছু একটা বলেছে ওকে, চাইনিজ ভাষায় কি যেন। ধ্রুবকে তাড়াহুড়ো করে কাজ করতে দেখে ও আর সেটা নিয়ে ঘাটালো না, কাজে হাত লাগালো ধ্রুবর সঙ্গে। ওদিকে দূর থেকে সৌরভ আমিন ধ্রুব অদিতির দিকে চেয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে। ওরা কাজ করছে, একে অপরের এতটা কাছে থাকছে, এসব কিছুই সৌরভের চক্ষু শীতল করেছে যেন। উনি একসময় পাশে থাকা সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, এটা কি ওই মেয়ে? মেয়েটা বাড়ির নাম ধরে বের করো। আমি চাই দ্রুতই বিয়ের প্রস্তাব নিয়ে যেতে মেয়েটার বাড়িতে। ধ্রুবকে আর আমি সারপ্রাইজ দিতে চেয়েছি। রাহুল, আমার ছেলেটা খুশি হবো, আমি দ্রুতই নিজের দুই চোখেই দেখতে চাই। ছেলেটা বড্ড একা গম্ভীর, হয়তো মুখ ফুটে কিছু পছন্দ বলবে না কোনোদিন, তবে বাবা হিসাবে তো এই কর্তব্য আছেই। বলো, তুমি ব্যবস্থা করে ফেলো দ্রুত। জি স্যার। রাতের আধার ধীরে ধীরে বাড়ছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই তখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরেছেন। সবেমাত্র অনুষ্ঠান শেষ হয়েছে। কজন ছাত্রছাত্রী মিলে স্যারদের আদেশে ক্যাম্পাস পরিষ্কার করছিল। ধ্রুব তখন এক প্রকার হাওয়া বললে চলে, কোথায় গেছে কে জানে। অদিতি তখন ভাগে পড়া কাজগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে অবস্থা। হঠাৎই ওর পেছনে এসে দাঁড়ালেন ধ্রুবর বাবা সৌরভ আমিন। অদিতির সঙ্গে আলাদা করে দুটো কথা বলবেন ভেবেই সবাই চলে গেলেও এতক্ষণ ধরে বসেছিলেন তিনি। ধ্রুবর বাবা ডাকলেন পেছন থেকে, শুনলাম মেয়ে। অদিতি ব্যাগ গোছাতে গোছাতে পেছনে ফিরে তাকালো। সৌরভকে দেখে ও রীতিমতো চমকে ওঠে। ব্যাগ ট্যাগ ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রধান অতিথি স্বয়ং তাকে ডাকছে। অদিতি কিছুটা গুটিয়ে গেল যেন একথা চিন্তা করে। ও এখনো ধ্রুবর বাবাকে চিনেনি। ও শুধু চিনে সৌরভ আমিন যে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন। সৌরভের ডাকে অদিতি সাত পাঁচ চিন্তা করে এগিয়ে গেল। গলা স্বর নিচু করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ধ্রুবর বাবা অদিতিকে জহুরি চোখে আগাগোড়া দেখলেন। বাবা হিসেবে ওনার ছেলেকে তো উনি চিনেন। চূড়ান্ত বেয়াদব উগ্র বখাটে একটা ছেলে। কেমন মেয়েকে ভালোবেসেছে সেটা উনি একবার পরীক্ষা করে দেখে নিচ্ছেন। নীল রঙের শাড়ি পরা, মোটামুটি সিমসাম গড়নেরই একটা মেয়ে। মুখে আজকাল যুগের ছেলে মেয়েদের মতো একগাদা মেকআপ নেই, সামান্য কাজল চোখে। মুখের আদল ভারী মিষ্টি, সরল ভীষণ। এই অনুষ্ঠানে অনেক মেয়ে ছেলে শাড়ি টাইট ফিট করে পরে এসেছিল আজ। কজন কোমর দেখিয়ে নেচেওছে সবার সামনে। অথচ এই মেয়ের এতটা মার্জিতভাবে শাড়ি পরা ওনাকে ওনার মোহরম স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে আজ। কারিশমা এভাবে গা ঢেকে কোমরের দিকে শাড়িতে ডজন সিপ টিফিন লাগিয়ে মার্জিতভাবেই শাড়ি পরতো। আজ অব্দি কেউ বলতে পারেনি কারিশমার গায়ের বাগ কেমন ছিল। এতটাই মার্জিত ছিল তিনি। এই মেয়েটাও তেমনই, অন্তত মার্জিত। আজকাল ঢাকা শহরের কিছু বকে যাওয়া মেয়ের ন্যায় নয়। ব্যাস, সৌরভের বাবা মনটা অদিতিকে দেখে ভীষণ সন্তুষ্ট হলো। সম্ভবত ছেলের বউ হিসেবে অদিতির মধ্যে নিজের স্ত্রীর গুণগুলো উনি দেখেছেন। সৌরভ কণ্ঠে মায়া ঢেলেই বললেন, কেমন আছো তুমি? অদিতি অবাক। উনি অদিতির ভালো মন্দ কেন জিজ্ঞেস করছেন? তবুও সম্মান রক্ষার্থে অদিতি জবাব দিল, জি ভালো স্যার, আপনি? সৌরভ যার পরনায় খুশি হলেন অদিতির আলাপে। হাসি খুশি মুখে জবাব দিলেন, ভালো আছি মা, তোমার বাড়ি কোথায়? অদিতি তখনও অবাক। ও জবাব দিল, লক্ষ্মীপুর। সৌরভ চমকে উঠলেন, জিজ্ঞাসা করলেন, লক্ষ্মীপুর কোথায়? অদিতি জবাব দিল, ইসলামপুর স্যার। সৌরভ হুট করে কিছু যেন মনে পড়ে গেল। উনি বিস্মিত হয়ে বললেন,
আরে এখানে তো আমিও গিয়েছিলাম একদিন, তোমার জ্যান বর্ষের বন্ধু বান্ধব নিয়ে আমার সাথে প্রজেক্ট কাজ ছিল। তাদের গ্রামটাও অনেক সুন্দর ছিল, আমার ভীষণ এনজয় করেছি। অদিতি অবাক হয়েছে বটে, দুনিয়াটা